আমার গোয়াল ঘরেই থাক, আমি ততক্ষণে তোর কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, কোথাও যাসনি যেন। আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো। অর্থাৎ অষ্টমণিগণ তারা চলেছে মহামণি বৈশিষ্ট্যের অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য সুমেরু পর্বতের দিকে। ভাই মনিগণ, তোমরা দেখো দেখো কি সুন্দর একটি গাভী। আরে ভাই, সত্যি তো গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই, শোন 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 শোন, তোরা জানিস না এই গাভী হলো স্বর্গীয়
চোখে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি মর্তবাসী একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাত রেখে স্ত্রী ছুটতে ছুটতে আসছে। তাছাড়া আমরা মনে ঋষিগণ এই গাভী হরণ করে আমরা কি করব? তুমি জানো না ওই মর্তলোকে ঈশ্বরাজের কন্যা পীতবতী আমার প্রিয় বান্ধবী, এই গাভীটি আমি তাকে উপহার দেব। তাও তাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা বলো আমি এখন কি করব? শোনো শোনো প্রভাত ঋষি, তুমি কি করবে সেটা আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী যদি তুমি হরণ করো তাহলে মহাবনের বৈশিষ্ট্য আমাদের কাউকে ছাড়বে না। তুমি দাও না, স্বামী দাও, তুমি আমায় গাভীটি হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন, আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, তুমি আমায় গাভীটি হরণ করে দাও। ভাই মনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি গাভী হরণ করে নিয়ে যাচ্ছি। আমার গোয়াল যে শূন্য, কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী? আমার গাভী নন্দিনীকে তো দেখা যাচ্ছে না। নন্দিনী নন্দিনী আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখা গেল না, তাহলে আমার গাভীকে নিশ্চয়ই কেউ হরণ করে নিয়ে গেছে। আমায় ধান চোখে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। বুঝতে পেরেছি, অষ্টবসু তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব বলে জন্ম দেবে তোমরা। আপনি আমাদের তোমার অভিশাপ দেবেন না, আপনি আপনার অভিশাপ ফিরিয়ে শোনো শোনো প্রভাত ঋষি, আমার মুখ থেকে যখন বাক্য বের করেছি তা কখনো লঙ্ঘন হবে না। মর্তলোকে মানব কুলে তোমাদের জন্ম নিতেই হবে। আপনি যখন আমাদের তোমার অভিশাপ দিয়েছেন, আপনি আমাদের মুক্তির উপায় বলেন। শোনো শোনো
নেবে তোমরা। আর বাকি 60 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরে মুক্তি লাভ করে ফিরে আসবে এই বলবে। আর যেহেতু তুমি তোমার স্ত্রী কোথায় আমার নন্দীকে হরণ করে নিয়ে গেছো বর বলবে, সে কারণে তোমাকে সারা জবাব কাটাতে হবে বর বলবে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, পরস্পর তুমি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে ভীষ্ম। এ আমার আশীর্বাদ, আমার অভিষ্ঠ। পুরাণ প্রমাণ অনুযায়ী মণিগণের অনুরোধে অষ্টবসু মুক্তির তরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নিলেন অষ্টবসু। অষ্টম গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত, পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম। আর এদিকে কাশী রাজের কন্যা অম্মা, কাশী রাজের কন্যা অম্মা সৌভাধিপতি শাল্য রাজের প্রেমে পড়েছে। তাই সৌভাধিপতি শাল্য রাজ অম্মার সঙ্গে দেখা করার জন্য চলেছে নির্জনে।
তুমি কি বলতে পারো আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? কুমারী, আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামীকালই তো আমাদের সংবাদ সভা, আপনি আমার সংবাদ সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে দেব কুমার। আব্বা, তুমি সত্যি বলছো তো আব্বা? তুমি আমার গলায় মরমাল্য দিবে তো? হে কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি আর অন্য কোনো পুরুষের গলায় মালা দিতে পারি কুমার? তাই
পাইনি কি যা তুই হ্যালো তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও বাড়িবা তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও এখানে আসা আমার অনেক দেরি হয়ে গেল মা আমি আর এখানে বেশিক্ষণ দেরি করবো না আমার তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে মা আমিও এখানে বেশিক্ষণ দেরি করবো না আমায়ও তাড়াতাড়ি ধীরে ধীরে যেতে হবে আব্বা চলুন চলো আব্বা আজ আমরা নিজ চোখে ফিরে যাই আগামীকাল আমাদের বাবার দেখা হবে আমি অবশ্যই আসবো এদিকে কাশীরাজের তিন কন্যা অম্বা অম্বিকা ও বালিকা তাই কাশীরাজ তিনি তার তিন কন্যার করিতে সম্পর্ক সভার আয়োজন
করেছে সংবর সভার আয়োজন। এক্ষুনি আমার তিন কন্যা করবে সংবর সভায় আগমন। তারা নিজ নিজ মনোমত প্রতি করিবে বরণ। আপনারা বসে যান, বসে যান, বসে যান। আরে কোথায় আছি? তাড়াতাড়ি করে আমার তিন কন্যাকে সংবর সভায় নিয়ে আয়। মনের বাগানে ফুটিলা ফুল রে রস নিভামা আইল না আসবে আসবে ওদের বাকু খাইল না
উপস্থিত না হতেন, তাহলে আমি মহারাজ সাল্লের গলায় মালা দিয়ে তাকে আমি স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার বাগদত্তার স্ত্রী। আপনি আমায় তার কাছে পৌঁছে দিন ভীষ্মদেব। আব্বা চলো চলো আব্বা, আমি তোমায় শাল্যরাজের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। চলো চলো আব্বা, চলো 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 চলো। এদিকে শাল্য মহারাজ তিনি তার রাজপ্রাসাদে বসে রাজকার্য পর্যালোচনা করছে।
মন্ত্রী সেনাপতিগণ, মন আজ আমার বড়ই চঞ্চল, তাই আজ সভার কাজ কিছু হবে না। আজ তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও। আজ তোমরা আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও। যাও যাও মন্ত্রী সেনাপতিগণ, তোমরা আজ নিজ নিজ গৃহে ফিরে যাও। আজ তোমরা আমায় একটু একা থাকতে দাও, একা থাকতে দাও, একা থাকতে দাও। আমি হস্তিনানগরের মহামন্ত্রী, আপনার বাগদত্তা স্ত্রীকে আমি আপনার কাছে এনে দিয়েছি মহারাজ, আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। তুমি এসেছো? পারে স্ত্রী তো স্বামীর কাছে আসবে, আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও, তুমি আমায় নাও, তুমি আমায় গ্রহণ করে তোমার। হাত ধরে বৃত্ত তোমায় রক্ষা করেছে, হাত আমি আর স্পর্শ করতে পারবো না। সেই মুহূর্তে বৃত্ত তোমার হাত ধরেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো, তুমি অতৃষ্ণা, তুমি গৌরবহীনী। সমাজের কলঙ্ক ছাড়লো না, আজ আমায় বলছে কলঙ্কিনী। আমি আবারও বলছি, সেই মুহূর্তে ভৃত্য তোমার হাত ধরেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো, তুমি ভৃত্যের অতৃষ্ণা, তুমি ভৃত্য বলতে অপরহিতা। অপরহিতা নারীকে আর মহারাজ শাল্য করে তিনি গ্রহণ করবে না। তুমি তোমার ভৃত্য দেবের কাছে ফিরে যাও, তুমি তোমার ভৃত্য দেবের কাছে ফিরে যাও। না, না, না। দীনবন্ধু রে, আমি তাকে ছোট থেকে বড় প্রাণে ভালোবাসতাম। তুমি বিনে এই সান্যারাজ আজ আমায় প্রত্যাখ্যান করলো। এবার আমি কোথায় যাই? আমি কোথায় যাই?
এদিকে হস্তিনাপুরের ভীষ্মদেব তার ভাই বিচিত্রবীর্যের সঙ্গে কাশীরাজের দুই কন্যা অম্বিকা ও বালিকার বাড়িতে বিয়ের আয়োজন। তাই সমস্ত রাজ্য রয়েছে আমন্ত্রণ। রাজ্যবাসীগণ মহানন্দে বিশ্ববিদ করতে করতে রাজবাড়ির দিকে পৌঁছে আগমন। আরে ভাই কি মজা রে ভাই, কি মজা! এইটার নামেই তো বিয়া গো। যত পারবি ফুর্তি কর, বিয়া ঘরে ঘর রাজা ঘরেই হোক আর গরিব ঘরে এই লাল আর এই সাদা এগুলো চলবে। ডিজে বাজবে আর নাচ খেইলে হবে। এই কালিন্দি বাবুরা, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারিছি মানে একটা গান ধরতে হবে, তাই তো? ঠিক আছে বাবুরা, আমরা গানটা ধরছি, তোরা গানের তালে তালে বাজনাটাকে নিয়ে চলে আয়। কি হলো কি হলো? বাহাগো বিমলার মাই গো। আর কি হলো বিমলার বাবা? বলো বলো। বারে বারে বিমলার বাবা রে। ওহো! জীবনের বাইকে বড়ই ভালোবাসি গো, ওহো! আমার মনে পাবি না। আরে ভাই, রাজা ঘরে বিয়া গো, একটা রঙিন দেখে গান ধর। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে ভাই, এই রঙিন মালটা হচ্ছে বিদেশি
মাল, বুঝলেন? এই মালটা ঢুকে দিতে দিতে না আমাকে শ্রদ্ধা করে দেই আরে ভাই, এই দিল সে মালটা হচ্ছে আমাদের দেশি, বুঝলেন? ওই জন্যই আদরটা একটু আরে
শাল্য তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, তাহলে মহারাজ শাল্য তোমায় প্রত্যাখ্যান করলো কেন? আপনার জন্য, আপনি আমার হাত ধরে রথে তুলেছেন বলে মহারাজ শাল্য বলেছে এ হাতটা আর স্পর্শ করে না। সেই কি অম্বা, এই মাত্র অপরাধ। চলো চলো অম্বা, আমি তোমাকে নিজে মহারাজ শাল্যের কাছে পৌঁছে দেব, আমি তার কাছে ক্ষমা চাইব। না, আর আমি মহারাজ শাল্যের কাছে ফিরে যাব না। সে আজ আমার চোখে নরকের গিরিগিটের অধম। তাই আমি যাই। কি যাও অম্বা? আমি যাই স্বামী রূপে তোমাকে। না অম্বা, অতীতেই ফেলে গেছে জীবনের সুখ, জীবনের সুখ প্রাচন্দ সবার নামে আত্মা হুতি দিয়া লইয়াছি বিশ্বনাথ। পূর্বেই প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কখনো বিয়ে করব না। তাই তো আজ আবারও বলি, এই